আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ম্যাজিক উইথ সোহান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে ঘটনাটি নিয়ে এসেছি, ঘটনাটি অনেক ভৌতিক এবং অনেক দীর্ঘ। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ব্ল্যাক ম্যাজিক নামটার সাথে আমরা সবাই পরিচিত। আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। তিনি তার নামটি লিখেছেন এবং নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। আমি তার নাম মোহনা নামেই চালিয়ে দিলাম। বাড়ি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম উপজেলার কোন একটা স্থানে। পারিবারিক কিছু সমস্যা থাকায় নাম উল্লেখ করছি না। ছোট থেকে আমার পরিবারে আমি অনেক কিছু দেখেছি। আমার বাবা প্রবাসী। বাড়িতে আমার মা, ফুফি, দাদি, চাচা উনারা ছিলেন। জয়েন্ট ফ্যামিলি, তার উপর আমার মা বাড়ির বড় বউ। একটা কাজের লোককে যেভাবে কাজ করানো হয় তার থেকেও 10 গুণ বেশি কাজ করে আম্মু। তবে এ নয় যে বড় বউয়ের দায়িত্ব কাজ করা, তাই করে যাচ্ছেন। এখানে মূল হচ্ছে বাড়ির কেউ কোনো কাজে হাত দিত না। ফুফিরা পায়ের ওপর পা দিয়ে খেতেন আর কলেজে যেতেন। চাচারা রাতে নেশা করে এসে আমার মাকে নানান কথা শোনাতেন। গোবরের লাঠি, ঘরের কাজ, ঘরের বাহিরের কাজ, সারা বাড়ির সবার রান্না করা, সকল কাজ আমার মায়ের করতে হতো। মানে পুরো বাড়ির কাজ আম্মু একা হাতে করতেন। একটা মানুষ বলতো না সাহায্য করবে, উল্টো কাজে কোনো ভুল পেলে আম্মুর গায়ে হাত তুলতেন দাদি। কিন্তু আমার মা কোনোদিনই আমার বাবার কানে এসব তোলেননি। সবসময় কল দিয়ে বলতো সবার সাথে অনেক হাসি খুশি আছি, আমি মিলেমিশে চলি, সবাই আমাকে অনেক আদর করে। আমার মায়ের চোখে মিথ্যা খুশির প্রমাণ দেখতে পেতাম, কিন্তু কথা কয়দিনই বা লুকানো যায়। আমাদের বাড়ির পাশে আরেক মহিলা আমার বাবাকে কল দিয়ে সব জানিয়ে দিয়েছিলেন। সাথে আম্মুকে যে টর্চার করা হতো সেসব ভিডিও করে ইমুতেও পাঠিয়ে দিয়েছিলেন। আব্বু এসব দেখে রেগে যান আর কিছুদিন পরে দেশে চলে আসেন। অবাক হয়েছিলাম, আব্বু আসার সাথে সাথে আমার দাদি পুরো গোষ্ঠী ফেরেস্তা হয়ে গেল। আম্মুকে কোনো কাজে হাত দিতে দিচ্ছে না। আম্মুর যেভাবে খেয়াল রাখতে শুরু করলেন, মনে হচ্ছিল আম্মু ছাড়া তাদের জীবন অচল। আম্মুর সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিল মার্জিত ভাষায়। কিন্তু বাবা সবটা আগে থেকে জানতেন বলে এসবে মন গলায়নি। পাশের গ্রামে একটা জায়গা কিনে সেখানে বাড়ি তোলেন এবং আমার আম্মু আর আমাকে সেখানে নিয়ে যান। আম্মু অনেক অনুরোধ করেছিলেন দাদিদের সাথে থাকার জন্য। হয়তো আব্বু বুঝতে পেরেছে এসব আম্মু মন রক্ষার্থে করে যাচ্ছে। আম্মুর চেহারা হাল দেখলে মনেই হবে না উনার চেয়ে সুন্দরী বউ এই গ্রামে আর একটাও ছিল। যাই হোক, আমরা আলাদা হয়ে যাবার পর আমার চাচারা বিয়ে করলেন, ফুফিদেরও বিয়ে দিলেন আমার আব্বু। তাদেরকেও দেখতেন আর আমাদেরকেও দেখতেন। চাচার ব্যবসা শুরু করার পর আব্বু শুধু আমার দাদিকে খরচের টাকা দিতেন। চাচারা ইনকাম করত, তাই সেদিকে তেমন খরচ না উঠিয়ে আমাদের সংসার জমাতো। আমার পরপর 2টা ভাই হয়, এই অবধি সবই ঠিক ছিল। কিন্তু একদিন আমার আম্মুর প্রচন্ড মাথা ব্যথা উঠে। ডাক্তার টাফনিল ট্যাবলেট দিয়েছিল, ওটা খেলে আম্মুর মাথা ব্যথা সেরে যেত। এবার আম্মু একসাথে 2টাও খেয়েছে, কোনোভাবে ব্যথা যাচ্ছিল না। পরে আব্বুকে এসব জানাই আমি। আব্বু আম্মুকে ঢাকায় পাঠান আমার মামার সাথে। অনেক টেস্টও করিয়ে আম্মুর কোনো রোগ ধরা পড়েনি। দিন দিন আম্মু অসুস্থ হয়ে যাচ্ছিলেন। প্রায় 2 মাস কেটে যায়। আম্মু শোয়া থেকে উঠতে পারছিলেন না। কিছুদিন পর আব্বু আবার দেশে ফিরলেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবে আম্মুকে সুস্থ করা যাচ্ছিল না। এইভাবে কদিন কেটে যাওয়ার পর আম্মুর মধ্যে এক অদ্ভুত আচরণ দেখা যায়। আম্মু যখন একা থাকতেন নিজে নিজে কি সব বিড়বিড় করে বলে যেতেন, যেন কার সাথে উনি চুপি চুপি মনের কষ্ট ভাগ করত। এই ব্যাপারটা আব্বু সহ আমরা সবাই নোটিশ করেছি। তখন আমাদের সন্দেহ হয় কোনো ভূত বা জিনের ব্যাপারে, কিন্তু আব্বু এসব বিশ্বাস করতেন না। তবুও আমার জোরাজুরিতে কয়েকজন হুজুর দেখান, তবে লাভ হয়নি। 2-3 দিন ভালো থাকার পর আবার পাগলামি বেড়ে যেত। আম্মুর গোসল করা হতো না, ঠিক মতো খাবার খায় না, বিছানাতেই পায়খানা করে দিত ইত্যাদি। মাথার চুলগুলো দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিল, চোখের নিচে কালি দাগ আর চামড়া খসখসে হয়ে যাচ্ছিল। দেখতে দেখতে এমন এক পর্যায়ে যায় যে আম্মু আমাদেরকেও চিনতে পারতো না। মানে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর চিনতে পারতেন। দেখার সাথে সাথে এমন ভাবে তাকাতেন যেন কোনো অপরিচিত ব্যক্তি উনার সামনে এসেছে। কখনো কখনো হাতের কাছে যা থাকতো তা আমাদের দিকে ছুঁড়ে মারতেন। মোট কথা, আম্মুর মধ্যে আর আগের মানুষটিই নেই, যেন উনাকে অন্য কেউ পরিচালনা করে যাচ্ছিল। এরপর আসে সেই বিশেষ দিন, যেদিন আমার বাবা ভূত জিন বিশ্বাস শুরু করলেন। রাতের বেলা একটা শব্দে আব্বুর ঘুম ভেঙে যায়। চোখ মেলে আব্বু তাকিয়ে দেখে আম্মু পাশে নেই। বিছানা থেকে উঠে আব্বু বারান্দায় যান আর সেখানে গিয়ে দেখতে পান একটা বৃদ্ধ লোক আম্মুর সামনে দাঁড়িয়ে আছেন। সাদা সাদা উনার চুল, বড় বড় চোখ, তবে অনেক খাটো। আব্বুর ভাষ্য মতে 3.5 ফুট হবে তার উচ্চতা। আব্বুকে দেখার সাথে সাথে বৃদ্ধ লোকটা একটা লাফ দিলেন বারান্দার বাইরে। আব্বু শুধু হা করে তাকিয়েছিলেন। বারান্দায় লোহার গ্রিল দেয়া, সেখানে ছিদ্র দিয়ে শুধুমাত্র একটি হাত বের হবে। একটা আস্ত মানুষ বের হওয়া একেবারেই অসম্ভব। যেন বাতাসের মতো চলে গেল ওই বৃদ্ধ লোকটা। আব্বু আম্মুকে ডাক দিতে জ্ঞান হারিয়ে পড়ে যান।
বারান্দায় লোহার গ্রিল দেয়া, এখানে ছিদ্র দিয়ে শুধুমাত্র একটি হাত বের হবে, একটা আস্ত মানুষ বের হওয়া সম্ভব নয়। এরপর আব্বু বহু স্থানে যান। আম্মুর এই সমস্যা কিছুতেই ঠিক করা যাচ্ছিল না। একটা সময় তৈরি হয় ভয়াবহ দিন। আম্মুর চোখ ভিতরে ঢুকে যায়, শরীর রক্ত শূন্যতায় ভুগছে, যেন কেউ দেহ থেকে সব সময় রক্ত চুষে চুষে খাচ্ছে। ওজন কমে গেছে আগের চেয়েও আরো 60 ভাগ। ঠিক মতো খাবার খায় না, না বলে কথা কারো সাথে। শুধু যখন রাত নিশি হয় তখন নিজে নিজে কি সব বিড়বিড় করে বলে বেড়ায়। পুরো বাড়িতে একা একা হাঁটবে সারা রাত, গুনগুন করে অনেকগুলা কথা বলে, জানি না কার সাথে। এই সময়ও ডাক্তার দেখানো হলে ডাক্তাররা মেজর কোনো সমস্যা বের করতে পারলো না, শুধু পুষ্টির অভাব। হাজার রুচির ঔষধ খাওয়ানো হয়, তবুও খায় না। আব্বু দেশে ব্যবসা দাঁড় করায়, দেশ থেকে যাবে না বলে সিদ্ধান্ত নেয়। এদিকে কদিন পর আব্বুর ব্যবসা তো লসের উপর লস হতে থাকে। ফার্মের মুরগি মরা গাছের পাতার মতো ঝরতে থাকে। 100 মুরগি ক্রয় করলে ওখান থেকে 40টাই মরে যাচ্ছে। আবার একেবারে 50,000 লাভ হলে পরের বার 1 লাখ টাকা লস গুনতে হচ্ছে। লাভের চেহারা তো দেখছে না, উল্টা ইনভেস্ট গুলো তোলা কষ্টসাধ্য হয়ে যায়। অন্যদিকে আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি তো আছেই। লাস্ট 2021 সালে আম্মু একটা দুর্ঘটনা ঘটায়। আমি রান্না বান্না শেষ করে রুমে আসি ফ্রেশ হতে। হঠাৎ থালা বাসনের ঠাংঠুং শব্দ শুনে রুম থেকে বের হয়ে আসি। এসে দেখি আম্মু কিচেন থেকে ছুরি নিয়ে নিজের হাত নিজেই কাটছেন। ফ্লোর হয়ে যায় রক্তাক্ত। আমি ভয়ে চিৎকার দিতেই আমাদের প্রতিবেশীরা ছুটে আসে আর আম্মুকে সেভ করে। আম্মু ওনার কাটা হাত দেখায় সবাইকে আর হাসে, যেন তিনি অনেক মহৎ একটা কাজ করলেন। এভাবেই দিনের পর দিন আমাদের অবনতি বেড়ে যাচ্ছিল। আব্বুর পকেটে প্রায় ফাঁকা হয়ে চললো। আম্মুর চিন্তায় আব্বুকে এখন আর চেনা যাচ্ছে না। শেষমেশ উপায় না পেয়ে আব্বু কাঁচামালের ব্যবসা ধরে, অর্থাৎ বাজারে সবজি আলু বিক্রি করা। কলেজ গেলে আমাকে অনেকে এ নিয়ে খোঁচা দিয়েছে, কিরে তোর বাপ নাকি বাজারে তরকারি বিক্রি করে? এত অবনতি কিভাবে হলো তোদের? এসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই, কারণ মূল সমস্যা এখনো আমরাই জানি না। তবে আব্বু সবজি বিক্রি করে, এতে আমার এক ফোঁটাও লজ্জা হতো না। আমার আব্বু আমাদের জন্য অনেক করেছে, আজ ওনার এই হাল শুধুমাত্র আমাদের জন্যই। দেখতে দেখতে চলে যায় 2022 সালটাও। আম্মুকে একেবারে বিছানায় শুয়ে পড়েছে, গাল ভিতরে ঢুকে গেছে, ধরা যেতে পারে কোনো 100 বছরের মহিলার মতো, অথচ আম্মুর বয়স সবে মাত্র 41। আম্মুর এক বান্ধবী একদিন আমাকে মেসেজ করে জানায়, তোর মায়ের সমস্যার জন্য অনেক লোকই তো দেখাইলি, একজন লোক আছে, ওনার সাথে আলাপ করে দেখতে পারিস। যদি উনি ঠিক হয়, ওনার কথা শুনে আমি তেমন আমলে নিইনি, তবে কি মনে করে যেন তার দেয়া লিঙ্কে যাই, গিয়ে দেখি একজন লেখকের আইডি। আরো অনেকের এই ধরনের কেস সলভ করলেন। ওনার সাথে কথা বলেছি, কিন্তু চার্জ বেশি ছিল বলে আর কথা আগায়নি। জানাবো বলে মেসেজ শেষ করেছি। কদিন পর আব্বুকে এই ব্যাপারটা জানাই। আব্বু বললেন অর্ধেক আগে দিয়ে কাজ করবেন কিনা, তবে চেষ্টা একটা করা যায়। আমিও তখন রিয়াজ ভাইকে জানাই, অর্থাৎ ওই লোকটির নাম ছিল রিয়াজ, আর উনি তাতে রাজি হয়ে যান। বাকিটা রিয়াজ ভাইয়ের থেকেই শুনুন। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ রাজ। এই ব্যাপারে কথা আমার দিকে নিয়ে আসার কারণ হলো, ট্রিটমেন্ট পুরোপুরি মোহনা দেখেনি। যেহেতু পুরো ঘটনার সাক্ষী আমি, তাই এই ব্যাপারে আপনাদের খোলসা আমি করছি। মোহনার মেসেজ অনেক লম্বা ছিল, ধৈর্যের কমতি আছে, তাই ওর ফোন নম্বর নিয়ে কথা বলি আমি। কেঁদে কেঁদে জানাই সবটা। আমি ব্যাপারটা আয়ুব হুজুরকে বলাই, তিনি হাজিরা দেখলেন, এরপর বললেন ট্রিটমেন্ট করা যাবে। আমি আবার মোহনাকে মেসেজে সবটা খোলসা করলাম। সে জানাবে বলে বিদায় নিল, কিন্তু আবার মেসেজ দিয়েছে প্রায় মাসখানেক পর। কথা হয় অর্ধেক দিয়ে ট্রিটমেন্ট শুরু করার জন্য। আমি উনার মায়ের হাল দেখে রাজিও হয়েছি। যদি আমার দ্বারা উনি সুস্থ হন, তবে দোয়াটা আমার মূল পাওয়া হবে। ট্রিটমেন্টের দিন মোহনার বাবাকে কল করি, কল দিয়ে মূল সমস্যা জানাই। মোহনার মায়ের নাম আর নানির নাম নিয়ে আসন বসায় আয়ুব হুজুর। আসনে ওসমান জিনকে ডাকা হলে তিনি আসেন। অনেকগুলো আয়াত পরে হুজুর 8টা জিনজলি একটা কলা গাছে ঢুকালেন। এরপর 2টা জিনজলি আমার হাতে দিয়ে বললেন পাহাড়ের যে কোনো একটা ফল গাছে মেরে আসতে। যদিও ফল গাছ বলতে আম, কলা, কাঁঠাল বা যে কোনো ফল বোঝায়। আমি ওনাকে অনুসরণ করে পাহাড়ে একটা কলা গাছেই পেরাক মেরে আসলাম, আর 8টা পেরাক মারা গাছটি সমুদ্রে ভাসিয়ে এলাম। আরো অনেক কাজ সেরে আয়ুব হুজুর একটা আগুনের শিখা বানায়। এরপর ওটার উপর মন্ত্র করে মোহনার মায়ের পিছে থাকা জিনকে বন্দি করে। কাজ সেরে আমার হাতে কিছু জিনিস দেয়, যা আমি কুরিয়ারে পাঠাই। ওসব মোহনার বাবা 5 দিন ব্যবহার করেন। 5 দিন পর থেকে মোহনার মায়ের ক্ষুধা লাগতে শুরু হয়। মোহনার গল্পে জানতে পারি উনি প্রচুর খাচ্ছেন, ধীরে ধীরে ভালো মন্দ কথাও বলে যাচ্ছেন। মোহনার বাবা কিস্তি উঠিয়ে হুজুরের পেমেন্ট সেরে আবার ফার্মের ব্যবসা ধরেন। এইবার অসফল হয়নি। বর্তমান ওনাদের 2টা ফার্ম, আর মোহনার মা পুরোপুরি সুস্থ। মোহনার মুখেই শোনা, সে তার মাকে সেইভাবে দেখেছেন যেভাবে ছোটবেলায় দেখেছিল। তবে একটা সমস্যা ঠিক করা যায়নি। সমস্যা শুরু হবার পর থেকে মোহনার মায়ের অনেক কিছুই মনে নেই। ওনার ভাষ্যমতে একটা বৃদ্ধ লোককে তিনি রোজ স্বপ্নে দেখতেন এবং তার সাথে অনেক কথা বলতো, অর্থাৎ জেগে তিনি যা করতেন ওনার সাথে সেসব স্বপ্নের ন্যায় ছিল। ক্ষুধাও লাগতো না, আর না কিছু ভালো লাগতো। শুধু শুধু স্বামী সন্তানকে ওনার অসহ্য লাগতো। এই
এবার আসি মূল সমস্যায়। মোহনার মাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল বিয়ের পরেই, শুধুমাত্র তাদের ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। মোহনার বাবার জন্য মোহনার দাদি অন্য মেয়ে পছন্দ করে রেখেছিলেন। ওই মেয়ের পরিবার আর মোহনার দাদি দুই পরিবার মিলেই কাজগুলো করেছে। মোহনার মায়ের রাশি ভারী ছিল বলে তৎক্ষণাৎ এসবের ইমফ্যাক্ট পড়েনি। ইমফ্যাক্ট পড়ে না দেখে ওনারা একবার দুবার নয়, প্রায় 20 থেকে 25 বার করেছে ব্ল্যাক ম্যাজিক। এসবে কাজ হচ্ছে না দেখে মোহনার বাবা যখন বাড়ি আসেন তখন ওনার উপরেও করা হয়। ততদিনে তিনি আলাদা হয়ে যান, আর এই রাগে ওই মেয়ের পরিবার মোহনার বাবাকে ধ্বংস করার জাদু করলেন। যেসব ইমপ্যাক্ট আলাদা হবার পরে শুরু হলো আর সমাপ্ত ঘটলো 2023 সালে। এখন মোহনার পরিবারের কোনো সমস্যা নেই, আল্লাহ কবুল করলেন বলে আয়ুব হুজুর উসিলা হয়েছে। মোহনাদের পুরো বাড়ি বন্ধ করা আছে, সাথে প্রতিটা ব্যক্তিও। পরিশেষে বলবো, মজার ছলে হলেও কোনোদিন কাউকে ব্ল্যাক ম্যাজিক করতে যাবেন না। কুফরি করা যেমন শিরক, এর ইমপ্যাক্টও মারাত্মক। একজন মানুষকে হুট করে মৃত্যু দেয়া এই ব্ল্যাক ম্যাজিক। ধীরে ধীরে মানুষটি এর ফল ভোগ করে। ভিকটিম প্রতিদিন মৃত্যুবরণ করে, আবার জাগ্রত হয়, আবার মারা যায়। যার সাথে ঘটে তারা জানে, বাকির এটিকে গল্প হিসেবে ভুলে যান। তবে উপদেশটা ভুলবেন না, কখনো মজা করেও ব্ল্যাক ম্যাজিক করবেন না। এই ছিল আজকে আমাদের প্রথম ঘটনা। আমাদেরকে লিখে পাঠিয়েছেন মোহাম্মদ রিয়াজ। অসংখ্য ধন্যবাদ রিয়াজ আপনাকে। আপনি যদি শুনে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরা চলে যাচ্ছি আমাদের। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। 1996 এর মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নাই। তখন আমি একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে, যেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়। তাই আমিও আমলটা শুরু করেছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, আর পরের দিন উস্তাদকে সবক শোনানোর ঝামেলাও ছিল না বলে সেদিন দুপুরের পর থেকে আমল শুরু করেছিলাম। মোটামুটি রাত 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আর হাতে একটি তসবিহ নিয়ে সূরাটা পড়তে বাড়ির কাছে চলে যাচ্ছি। এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবিহ ধরা হাতটা টিপে ধরে প্রশ্ন করেছিল, তুই কি পড়ছিস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যেরকম পোশাক আমি কোনোদিন কাউকে পরতে দেখিনি। অন্ধকারের মধ্যেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটা ভরু কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন গগনবিদারী চিৎকার দিয়েছিলাম যে যদি আমার চিৎকারের অনুভূতি তার উপর কাজ করত তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলেছিল, যা এখান থেকে চলে যা, আর কোনোদিন এসব পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম। আর অজ্ঞান হওয়ার পূর্ব পর্যন্ত কোরআন শরীফটা বুক থেকে ছাড়ি নাই। পরের দিন থেকে আমার জ্বর শুরু হয়েছিল, আর প্রায় 1 মাস পর্যন্ত আমি জ্বরে ভুগে পরে সুস্থ হয়েছিলাম। উপরোক্ত ঘটনার সময় আমার বয়স 13 বছর ছিল। তারও প্রায় 3 বছর পর একটা ছাত্র এসে একা আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মুক্তার। দেখতে আমাদের বয়সই ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয় হতে লাগলো। সে তেমন কারোর সাথে মিশতো না, আর সব সময় একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। জিজ্ঞেস করলে বলতো, আমি বাইরে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরো কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের উস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়, প্রয়োজনে অন্য কোনো ছাত্রকে অবশ্যই নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়ে তো দুজনের চক্ষুই ছানা বড়া। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখে এসেছি ও হাসান ভাইয়ের সাথে ঘুমোচ্ছে। দুই জায়গায় একজনকে দেখে আমি খুব অবাক হয়েছিলাম। পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে কিভাবে আসলা? মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলেছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবে। পরে আমি বললাম, ঠিক আছে বলবো না, তুমিও আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 6 কান হতে বেশি সময় লাগেনি। কিন্তু আমাদের সবার যে ঘটনাটা জানা হয়ে গেছিল সেটা মুক্তার জানতো না। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই ওস্তাদের কাছে ব্যাপারটা জানায়। আর তিনি আরো কয়েকবার পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব হয়ে যেত। পরে হুজুর মাগরিবের নামাজের পরে ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আমরা সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9টা 30 খেয়ে সবাই 10টা 30 মধ্যে শুয়ে ঘুমানোর ভান করে পড়েছিলাম। ছোট 2-1 ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য।
ঠিক রাত 1:20 আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলো স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানবের আকৃতি ধারণ করে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো। আমার পাশের বিছানায় আওলাদকে কনুই দিয়ে খোঁচা দিলাম। ও ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো, মুক্তারের দেহটা আমরা তখনও শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়। মানবাকৃতিযুক্ত আলোটা যখন দরজা ভেদ করে বেরিয়ে গেল, তখন ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেডের তোষক দিয়ে ঘুমান্ত মুক্তারকে চেপে ধরলো। এর মধ্যে আমাদের উস্তাদ লাইটের সুইচ অন করে দিল। পুরো মাদ্রাসার মধ্যে হইচই পড়ে গেল। আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলাম ইমরান ভাই আর হাসান ভাইয়ের তোষকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনই যখন তাদের তোষক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল, পরে হুজুর এসে বলল তোষক সরাতে। তোষক সরানোর পর সবাই দেখলাম বিছানার মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি করে হলো। তারপর থেকে আর আমরা কোনোদিন মুক্তারকে দেখতে পারি নাই। মুক্তারের ঘটনার 1 বছর পরের কথা। শুক্রবার দিন সকাল 7টা পর্যন্ত ক্লাস হয়, পরে ছুটি হয়ে যায়। আর সেদিনও শুক্রবার ছিল। ছুটি দিয়ে হুজুর একটু বাইরে গিয়েছিলেন। এর মধ্যে আমি আওলাদ সহ 6-7 জন বন্ধু গল্প করছিলাম। হঠাৎ আওলাদ চেঁচিয়ে উঠে বলল, এই আমার মাথায় মারলো কে? আমি মারের আওয়াজ শুনলেও কে মেরেছে দেখি নাই। ভেবেছিলাম আমাদের মধ্যেই কেউ হয়তো দুষ্টামি করছে, তাই ব্যাপারটা পাত্তা দেই নাই। 4-5 মিনিট যেতে না যেতেই দেখলাম আওলাদ শুদ্ধ চেঁচাচ্ছে আর বলছে, আমাকে মেরে ফেলালো, আমাকে বাঁচা। আমরা অবাক হয়ে দেখছিলাম ওর নাকে মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন, কিন্তু আঘাতকারীকে আবিষ্কার করতে পারছিলাম না। আঘাতের আওয়াজ শুনছি, চিহ্ন দেখছি, অথচ আঘাতকারীকে দেখতে পাচ্ছিলাম না। কিভাবে সাহায্য করব তাও বুঝতে পারছিলাম না। এর মধ্যে দেখলাম মেজের উপর দিয়ে কে যেন টেনে হিঁচড়ে ওকে দরজার দিকে নিয়ে যাচ্ছে। বুঝতেই পারি নাই যে এর চেয়ে অবাক করা কিছু আমাদের কপালে ছিল। দেখলাম আওলাদ যখন দরজার প্রায় কাছে পৌঁছে গেছে, তখন সে ধীরে ধীরে শূন্যে ভেসে উঠছে। আওলাদ যখন চিৎকার করে বলল, আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল, তখন আমি সহ আরো 3 জন বন্ধু দৌড়ে গিয়ে ওর দুহাত টেনে টেনে ধরে থামানোর চেষ্টা করছিলাম। কিন্তু কি অশরীর শক্তি ওকে টানছিল, দেখতে না পারলেও তার শক্তি অনুভব করতে পারছিলাম। এর মধ্যে হুজুর এসে ঘটনাটি দেখে কাল বিলম্ব না করে 33 আয়াতের আমল শুরু করে দিলেন। আমলের সাথে সাথেই সেই শক্তির মাত্রা কমতে শুরু করলো। একসময় কমতে কমতে শেষ হয়ে গিয়েছিল। আওলাদের সুস্থ হতে পুরো 1 সপ্তাহ সময় অপেক্ষা করা লেগেছিল। সুস্থ হওয়ার পর আওলাদ আমাদের মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল। এগুলা ছাড়া আরো কিছু প্যারানরমাল ঘটনার সাক্ষী হয়েছি, যার ব্যাখ্যা আজও পাই নাই। সময় পেলে পরবর্তীতে শেয়ার করব। আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বিভৎস তেমনি ভয়াবহ ঘটনা। ঘটনাটি বেশ কয়েক বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল। আমি তার ভাষায় ঘটনাটি তুলে ধরলাম। আমি যখন ডোমের চাকরি পেলাম তখন অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম পচা গন্ধ ভুলে থাকতেই বুঝি ওরা মদ খায়। আমি এ কথা ওদের কাছে বলাতে ওরা হাসলো আর আমায় বলল, কেন মদ খায় আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জ্বেলে রাখিস আর রাতের লাশ ঘরে ঢুকিস না। যাই হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ রাখা থাকে সেখানটা একটু উঁকি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না আর মনে কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল আর সেই অসহ্য গরমে ঘেমে উঠলাম। না, আর পারা যায় না। এমন গরমে কি করে ঘুমানো যায়। কেন যে একটা পাখা আনলাম না ভেবেই নিজের উপরে রাগ হচ্ছিল। উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানালার ভেতর দিয়ে ঢুকে পড়লো লাশ খাওয়ার জন্য? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাত ফেলে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাছ দিয়ে চাঁদের আবছা আলোয় ঘরটা আলোয় ভরে আছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া 3 দিন আগের মোড়ে ফুলে ওঠা বিভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এতই বিভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে। কোমর পর্যন্ত কোকড়া চুল ছিল তার, আর ছড়িয়ে আছে মাথার চারপাশে। চোখ দুটি যেন কোটর ছেড়ে বেরিয়ে আসছে।
আর তার লাল জিহ্বা আধ হাত বেরিয়ে আছে। সেই সাথে দুই হাত দুটি উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে দিবে এখুনি। যে আমি কোনোদিন ভয় কি সেটা জানতাম না, আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম অবলীলায়, সেই আমার মনে হলো বুকের হৃৎপিণ্ডটা যেন আমার গলার উপরে উঠে আছে। আমি দেখলাম সেই জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে, আর কোমর পর্যন্ত কোকড়া চুল সাদা কাপড়ের উপরে পিঠের উপরে ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছনে ফিরে দাঁড়ালো, আর সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো থপথপ করে, আর প্রতি পদক্ষেপের সঙ্গে সেই আধ হাত বেরিয়ে আসা জিভ দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। এই বিভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয় অবশ করে ফেললো। আমি যে চিৎকার করব কেন জানি না, তাও করতে পারছিলাম না। দৌড়ে পালাবো, কিন্তু আমার পা অবশ হয়ে গেছে। সে এদিকে সমানে আমার দিকে এগিয়ে যাচ্ছে। আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি করব আমি? সেই ভয়াবহ রাতে আমি শুধু একজন জীবিত মানুষ, আর কেউ নেই যে এসে আমাকে বাঁচাবে। যখন সে প্রায় আমার কাছে চলে এলো, তখন জান বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠলো। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য লাশ ঘর থেকে যেভাবে হোক বাইরে বেরিয়ে আসা, কিন্তু ভীষণ ভয়ে তখন অন্ধকারে দিশেহারা, আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমার পিছনে ক্রমাগত সেই থপথপ শব্দ শুনতে পাচ্ছি, যেন আজ আর আমার নিস্তার নেই সেই পিশাচিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ু চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপরে কি ঘটেছিল আমার আর মনে নেই। পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয়, সেখানেই আমার জ্ঞান ফেরে। তারপরে বেশ কিছুদিন আমি রাতের সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে ঘুমাতে পারতাম না। আজও সেই ঘটনা ভাবলে আমি ভয়ে শিউরে উঠি। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই তিনি রাতে বের হতেন। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিলেন। যখন তিনি ফিরে আসছিলেন তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিলেন সেটি ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারিদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নাই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হ্যারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা লোক তার দিকে এগিয়ে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করলো, ভাই সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে নামিয়ে দিতেন তাহলে আমার খুবই উপকার হতো। নানা ভাই লোকটির দিকে খুব ভালো করে তাকিয়ে দেখলো, সুন্দর চেহারা, মুখে লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিক্সায় উঠতে বলল। লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেরোলো, লোকটি নানা ভাইয়ের সাথে একটিও কথা বলেননি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতর চলে গেল। কিছুক্ষণ পরে বস্তায় কি যেন একটা নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি যেন একটু রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন ধরিয়ে দিয়ে বলল, এটা নাও, পরে আরো পাবে। আর একটি কথা, চলার পথে তুমি একবারও পিছনে ফিরে তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের ভেতরে ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কলকর মরমর এমন একটা আওয়াজ নানা শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধের কথা ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখলো কি ভয়ঙ্কর দৃশ্য। তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারলো নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয়ে অজ্ঞান হয়ে গেল। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানায়,
কিন্তু এর কিছুদিন পরে নানা ভাই মৃত্যুবরণ করে, আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে শেয়ার করেছিল। আজ আমি আপনাদের কাছে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে, মজা করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়িতে বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম। কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই। এশার নামাজের যখন আজান পড়লো তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখনো অনেক দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাসই দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনাও করি নাই। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন একটা ভয় ভয় লাগতেছিল, কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে। সামনে কি হয়? শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট একটা বাতি আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পল্টে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু নিতে লাগলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুলতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরও বেশি ভয় লাগতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই। আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ বিড়ালটাও আগের থেকে অনেক বড় আকৃতি ধারণ করেছে। বড় বিড়াল আমি আর কোনো দিন দেখি নাই। রাফি বুঝে গেছে এটা বিড়াল না অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিকে তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না। হঠাৎ যা দেখলাম তা দেখার পরে আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদেরকে খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকেই আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, এখানে রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা টর্চের আলো দিয়ে শিমুল গাছে মারলো, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালটাকে আর দেখা গেল না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচাকে বাড়ি এসে সব ঘটনা খুলে বললাম।
চাচা সব কথা শুনে বলল, আজকে তোরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছিস, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলে রাতে শ্মশানঘাট আর কবরস্থানের সে রাস্তার দিকে যায় না। সেই ঘটনাটি আজও আমাকে ভীত করে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।